১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা চড়াই উতরাই পেরিয়ে ৭ দশকের বেশি সময় পার করছে বাংলাদেশ এর অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ৩০শে জুন বিকালে ঢাকায় এ.কে.এম. দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের উত্থান নিয়ে একটি বই লিখেছেন লেখক ও রাজনৈতিক পর্যবেক্ষক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরাম খান ও খাজা নাজিমুদ্দিন। সোহরাওয়ার্দী আবুল হাশেম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারীরা সে প্রগ্রেসিভ উদারপন্থী নেতারা ছিলেন। তারা তখন সেখানে নিজেদের অবহেলিত মনে করছিলেন। তখন তারা মোগলটুলিতে ১৫০ নম্বর বাড়িতে এক কর্মী শিবির স্থাপন করেছিল। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করেছিল। কলকাতা থেকে এসে শেখ মুজিব তাদের সাথে যুক্ত হন। তখন টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে শূন্য হওয়া একটি উপনির্বাচনে ২ দফা মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিল মাওলানা ভাসানী এবং শামসুল হক। কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলই অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তখন তারাও এসে এই মুসলিম কর্মীদের সঙ্গে মিলে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবতে শুরু করেন। তারা একটি সভা ডাকেন। সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। কিন্তু সেই সভা করার জন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না। তখন কে.এম. দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান। সেখানেই ৩০শে জুন বিকালে ২৫০-৩০০ লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। নতুন দল গঠনের পর মাওলানা ভাসানীকে দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি অন্যদের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন। সেই নতুন কমিটির সভাপতি হলে মাওলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, সাখাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান। সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। ট্রেজারার ইয়ার মোহাম্মদ খান, যার মালিকানাধীন রোজ গার্ডেনে প্রথম সভার আয়োজন হয়। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই প্রথম ৪০ জনের কমিটি গঠিত হয়। তবে পরবর্তীতে তাদের অনেকেই আর আওয়ামী লীগের সঙ্গে থাকেননি। পরের দিন ২৪শে জুন আরমানিটোলা ময়দানে একটি জনসভায় ডাকা হয়েছিল, কিন্তু তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সেই সভায় হামলা করেছিল। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেছিল। এ নিয়ে দলে বেশ একটি বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না। তখন হিন্দু এবং মুসলিম আসনে আলাদাভাবে নির্বাচন হতো। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনের সময় একটি সমঝোতা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। ওই নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২৩০টি আসন প্রায় যুক্তফ্রন, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সঙ্গে কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতান্ত্রিক দল, পাকিস্তান খেলাফত পার্টি আর নেজামে ইসলামী পার্টির সমন্বয়ে গঠিত হয়েছিল।
আওয়ামী মুসলিম লীগ পেয়েছিল 143 আসন। যুক্তফ্রন্টের প্রধান 3 নেতা ছিলেন মাওলানা ভাসানী, একেএম ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যদিও মাওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুক, কারণ তার ভয় ছিল এটা বাদ দিলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে, বলেছেন মিস্টার আহমেদ। 1954 সালে নির্বাচনের পর 1955 সালে আওয়ামী মুসলিম লীগে যে কাউন্সিল হয়, সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়, ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেওয়ার সুযোগ পায়। তবে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় থেকে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহৃত হতে শুরু করে। 1952 সালে আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে 1966 সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। তবে পররাষ্ট্রনীতি নিয়ে মত পার্থক্যের কারণে 1957 সালে এই রাজনৈতিক দলটিতে ভাঙন দেখা দেয়। তখন আওয়ামী লীগ পাকিস্তানের সরকারে সে সময় যুক্তফ্রন্টের সঙ্গে পাকিস্তানের কয়েকটি সাময়িক চুক্তি হয়। সিওটো এবং সেন্টু সাময়িক জোট পাকিস্তান সদস্য ছিল। মাওলানা ভাসানী এবং দলের মধ্যে থাকা বামপন্থীরা চাপ দিচ্ছিল যাতে আওয়ামী লীগ মার্কিন সাময়িক জোট থেকে বেরিয়ে আসে। সোহরাওয়ার্দীকে মার্কিন চুক্তির সমর্থক বলে মনে করা হতো। মার্কিন সাময়িক চুক্তি বাতিলের দাবি করেছিল মাওলানা ভাসানী, কিন্তু তাতে রাজি হননি প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী। ওই বিরোধের একটি পর্যায়ে এসে টাঙ্গাইলের কাকমারিতে দলের যে সম্মেলন হয়, সেখানে মাওলানা ভাসানীর প্রস্তাবটি ভোটাভুটিতে হেরে যায়। এরপর 18 মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন মাওলানা ভাসানী। সেই বছর 25 জুলাই তিনি ঢাকায় রূপমহলে সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ গঠন করেন। আওয়ামী লীগ থেকে বেরিয়ে অনেক নেতা আর নতুন দলে যোগ দেন, যাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ইয়ার মোহাম্মদ খানম। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। সাধারণ সম্পাদক হিসাবে থাকেন শেখ মুজিবুর রহমান। 1964 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে অনুরোধ করেছিল শেখ মুজিব, কিন্তু মানিক মিয়া তাতে রাজি হননি, কারণ তিনি লেখালেখি নিয়ে থাকতে চেয়েছিলেন। জাস্টিস মোহাম্মদ ইব্রাহিম নামে সাবেক একজন মন্ত্রীকেও অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনিও সভাপতির দায়িত্ব নিতে রাজি হন না। তখন 1964 সালে কাউন্সিল সভায় মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে পুরোপুরি সভাপতি নির্বাচিত করা হয়। শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক থেকে যান, কিন্তু 1966 সালে 6 দফার কর্মসূচি ঘোষণা করার পর মাওলানা তর্ক বাগিশ অনেকেই তার বিরোধিতা করেন। ওই বছর মার্চ মাসে আওয়ামী লীগ কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হয়েছিল তাজউদ্দিন আহমেদ। যারা 6 দফার বিরোধিতা করেছিল তাদের অনেক নেতাই আওয়ামী লীগ ছেড়ে চলে গিয়েছিল। সেই নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।